হ্যালো, আমি অনিন্দিতা। আমার চ্যানেল ফ্যাক্টস ভ্যালিতে তোমাদের সবাইকে স্বাগত। আগের ভিডিওতে আমি মোলের সংজ্ঞা এবং মোলের সাথে অ্যাভোগাড্রো সংখ্যার সম্পর্ক এই সংক্রান্ত আলোচনা করেছিলাম। আজকে মোল সংক্রান্তই আলোচনা করব, কিন্তু গাণিতিক প্রশ্নে মোলের যে অ্যাপ্লিকেশন মানে সূত্রগুলো সেগুলো সম্পর্কে আজকে আলোচনা করব। তাহলে সংক্রান্ত প্রথম গাণিতিক সূত্র নিয়ে আলোচনা শুরু করছি। আগের দিন আমরা আলোচনা করেছিলাম যে এক মোল যে কোনো পদার্থের মধ্যে এই সংখ্যক মানে যেটা কিনা অ্যাভোগাড্রো সংখ্যা বা অ্যাভোগাড্রো ধ্রুবকের সমান সেই সংখ্যক আণুবীক্ষণিক কণা থাকে। সেটা অণু হতে পারে, পরমাণু হতে পারে, প্রোটন হতে পারে, ইলেকট্রন, এই ধরনের আণুবীক্ষণিক কণা যাদের আমরা খালি চোখে দেখতে পাই না। কোনো নির্দিষ্ট পরিমাণ পদার্থের মধ্যে কতগুলি কণিকা মানে উপাদান কণিকা উপস্থিত আছে সেটা যদি আমরা মোল দ্বারা প্রকাশ করতে চাই, সেটা আমরা কিভাবে করব? সেখানে আমরা মোল সংখ্যা বের করব। কোনো পদার্থের নির্দিষ্ট পরিমাণের মধ্যে কত সংখ্যক উপাদান কণিকা আছে সেটা ব্যবহার করার জন্য এই সম্পর্কটাকে আমরা রেফারেন্স হিসেবে ধরতে পারি। কারণ এখানে এক মোল সমান সমান কত সংখ্যক উপাদান কণিকা সেটা বলে দেওয়া আছে। ধরো যদি কোনো পদার্থের মধ্যে ডাব্লু সংখ্যক উপাদান কণিকা থেকে থাকে, তাহলে এই ডাব্লু সংখ্যক যে উপাদান কণিকা সেটা সমান সমান কত মোল, সেটা আমরা এই রেফারেন্স থেকে বের করতে পারি। এটাকে রেফারেন্স ধরে বের করতে পারি। যেমন আমরা ছোটবেলায় শিখেছিলাম যে 1 টাকা সমান সমান 100 পয়সা। তাহলে যদি কেউ আমাকে 500 পয়সা দেয় তাহলে সে আমাকে কত টাকা দিয়েছে। রেফারেন্স এক্ষেত্রে কি ছিল যে 1 টাকা সমান সমান 100 পয়সা। ওই 100 পয়সা দিয়ে আমি যখন 500কে ভাগ করব তখন আমি পাবো 500 পয়সা সমান সমান কত টাকা। এটাও ঠিক সেরকমই একটা রেফারেন্স। যেহেতু এখানে প্রদত্ত মানে দেয়া রয়েছে যে ডাব্লু সংখ্যক কণা রয়েছে, তার মানে সেটা সমান সমান কত মোল যদি আমি বের করতে চাই, তাহলে আমাকে এই সংখ্যাটা মানে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ডাব্লুকে ডিভাইড করতে হবে বা ভাগ করতে হবে। অ্যাভোগাড্রো সংখ্যাকে আমরা এটা দিয়ে প্রকাশ করে থাকি। তো এইভাবে যদি আমি বের করি তাহলে আমি পাবো কত মোল কণা ওর মধ্যে ওই পদার্থের ওই পরিমাণের মধ্যে আছে। সেটাকে আমরা জেনারেলি এন দিয়ে, ছোট হাতের এন দিয়ে প্রকাশ করে থাকি। এটাকে মোল সংখ্যাও বলে। নির্দিষ্ট পরিমাণ পদার্থের মোল সংখ্যা হচ্ছে প্রদত্ত কণিকার সংখ্যা যদি দেয়া থাকে, মানে ওই প্রদত্ত পদার্থের মধ্যে যদি উপস্থিত কণিকার সংখ্যা দেয়া থাকে, তাকে যদি আমি অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করি তাহলেই আমি পাবো কত মোল পদার্থ আছে বা কত মোল কণিকা আছে বা তার মোল সংখ্যা। তো এটা একটা সূত্র। এখানে মোলকে আমরা প্রকাশ করছি সংখ্যা দ্বারা। আর এই সূত্রটা কণিকা সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে বা কণিকা সংখ্যা দেয়া থাকলে তার থেকে মোল সংখ্যা আমরা বের করতে পারবো। যদি বলা থাকে যে কোনো একটি পদার্থের মধ্যে 1 × 10⁻24 ইলেকট্রন আছে, এত সংখ্যক ইলেকট্রন আছে, তাহলে কত মোল ইলেকট্রন আছে, তখন আমাকে এই সংখ্যাটাকে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করলে আমি পাবো যে কত মোল ইলেকট্রন আছে। এখানে যে সংখ্যাটা মানে ডিভাইড করার পর n = যত বেরোবে সেটাই হবে তত মোল ইলেকট্রন ওই পদার্থের মধ্যে উপস্থিত আছে। আর এই সূত্র থেকে যদি আমার মোল সংখ্যা দেয়া থাকে তাহলে আমি বের করতে পারবো যে টোটাল কত মানে কণিকা আছে। যেমন যদি এখানে এটা বলা না থাকতো, মানে সংখ্যাটা বলা না থাকতো, আর এখানে মোল সংখ্যা কত মোল আছে বলা থাকতো, যদি বলা থাকতো যে 5 মোল আছে, তাহলে কত সংখ্যক ইলেকট্রন আছে সেটা আমাকে বের করতে হলে কি করতে হবে, এই একই সমীকরণে বসিয়ে আমি এটাকে ওদিকে নিয়ে গিয়ে গুণ করে দিলেই আমি এই মানটা পেয়ে যাব। মানে এই সূত্ররই আর এক রকমের প্রয়োগ। এবার দেখব মোলের সাথে পদার্থের ভরের কি সম্পর্ক। আগের দিন আলোচনা করা হয়েছিল যে মানে এক মোল কোনো পদার্থের ভরকে যদি আমরা গ্রামে প্রকাশ করি তাহলে আমরা মোলার ভর পাবো। তাহলে আমরা এটা বলতে পারি যে এক মোল পদার্থ সমান সমান সেই পদার্থের আণবিক বা পারমাণবিক ওজন, আর সেটাকে গ্রামে প্রকাশ করছি, মানে তার পাশে একক যেটা বসাচ্ছি সেটা গ্রাম।
যদি পদার্থটি আণবিক হয় তাহলে মানে তার ক্ষুদ্রতম অবিচ্ছিন্ন কণিকা হিসেবে যদি আমরা অণু পাই তাহলে সেক্ষেত্রে আমরা আণবিক ভরকে নেব, আর যদি ক্ষুদ্রতম অবিচ্ছিন্ন কণিকা হিসেবে পরমাণু পাই মানে মৌলের কথা বলছি আমি, সেক্ষেত্রে আমরা পারমাণবিক ভর নেব। কোনো মৌলের ক্ষেত্রে 1 মোল সমান সমান পারমাণবিক ভর, যেটা গ্রামে প্রকাশিত, মানে এককটা হচ্ছে গ্রাম। আর 1 মোল কোনো যৌগের ক্ষেত্রে আণবিক ভর, যেটা গ্রামে প্রকাশিত। এটা হচ্ছে রেফারেন্স, মানে সেই 1 টাকা সমান সমান 100 পয়সা সেরকম ব্যাপার। এখান থেকে আমরা কোনো পদার্থের যদি পরিমাণ মানে ভর দেয়া থাকে সেটা সমান সমান কত মোল, মানে ভর থেকে আমরা সেটাকে মোল সংখ্যায় কি করে রূপান্তরিত করতে পারবো সেটা এইখান থেকে, এইটাকে রেফারেন্স ধরে আমরা এগোতে পারবো। এই ব্যাপারে উদাহরণ হিসেবে আমি যদি জলকে নিই, আমরা জানি যে জলের আণবিক ওজন 18, কিন্তু ইউ বা এএমইউ এককে, কিন্তু 1 মোল জল যখন বলবো সেটা হবে 18 গ্রাম। তো জলের ক্ষেত্রে মোল সংখ্যা ক্যালকুলেট করার সময় এটাই হবে রেফারেন্স। তাহলে যদি কেউ বলে যে আমি 36 গ্রাম H2O নিয়েছি, তার মানে কত মোল H2O, তাহলে কি করব, প্রদত্ত কোনটা, এইটাকে আমি রেফারেন্স মানে 18 দিয়ে ভাগ করলে পেয়ে যাব মোল সংখ্যা। তার মানে 1 মোল সমান সমান, যেহেতু মলিকিউলার ওয়েটের মানে আণবিক ওজনের সাংখ্য মানের সমান, তাই প্রদত্ত পদার্থের প্রদত্ত ভরকে যদি আণবিক ভর বা পারমাণবিক ভর দ্বারা ভাগ করি তাহলেই আমি মোল সংখ্যা পেয়ে যাব। এভাবেই এই সূত্রটা কাজ মানে অ্যাপ্লিকেশন হয়। এখান থেকে আমরা এটাও বলতে পারি, যদি আমাকে কেউ বলে দেয় যে একটি গ্লাসে 4 মোল H2O আছে মানে কত গ্রাম, সেটা কি করে বলবো, বা তার ভর কত কি করে বলবো। যেহেতু এখানে মোল সংখ্যাটা দেয়া রয়েছে, এবার 1 মোল সমান সমান যেহেতু জানি 18, তাহলে 4 মোল সমান সমান 4 × 18, সব ক্ষেত্রে আর এককটা হবে গ্রাম। তো সব ক্ষেত্রেই, এটা তো আমি একটা উদাহরণ দিয়ে বোঝালাম। জেনারেলি যদি মোল সংখ্যা দেয়া থাকে তাহলে তোমাকে 1 মোল সমান সমান যে ভর তাকে ওই মোল সংখ্যা দিয়ে গুণ করতে হবে, তবেই আমরা পেয়ে যাব প্রদত্ত মানে পদার্থের ভর বা ওজন। যখন আমরা মোলের সাথে কোনো পদার্থের উপাদান কণিকার সংখ্যা বা পদার্থের ভর নিয়ে আলোচনা করব, তখন সেটা যে কোনো ধরনের পদার্থ মানে কঠিন, তরল, গ্যাসীয় 3 ক্ষেত্রেই প্রযোজ্য। কিন্তু যখন মোলের সাথে আমরা আয়তনের সম্পর্ক নিয়ে আলোচনা করব তখন কিন্তু কিছু লিমিটেশন আসে। যেমন এই মোলের সাথে আয়তনের সম্পর্কটা তখনই প্রযোজ্য হবে যখন পদার্থটি গ্যাসীয় অবস্থায় বা বাষ্পীয় অবস্থায় আছে, এবং কন্ডিশন থাকবে এসটিপি মানে নর্মাল বা স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসারে এই সূত্রটা বা এই সম্পর্কটা প্রযোজ্য হবে। সেটা কিরকম একবার দেখে নেব। মোলের সাথে আয়তনের সম্পর্কের ক্ষেত্রে যে সীমাবদ্ধ দুটির কথা বলছিলাম সেটা আমি এখানে লিখে দিয়েছি। গ্যাসীয় এবং বাষ্পীয় অবস্থার ক্ষেত্রেই একমাত্র প্রযোজ্য, এবং যখন এসটিপি বা এনটিপিতে এই গ্যাস নিয়ে আমরা আলোচনা করব তখনই এটা প্রযোজ্য হবে। এসটিপি আর এনটিপির পুরো কথা হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার বা নর্মাল টেম্পারেচার এন্ড প্রেসার, দুটোর মানেই এক। আর সেটার মানে হচ্ছে চাপ হতে হবে 1 atm বা 1 atm, আর উষ্ণতা হতে হবে 273 কেলভিন বা 0 ডিগ্রি সেলসিয়াস। একমাত্র সেই ক্ষেত্রেই মোলের সাথে আয়তনের এই পরীক্ষালব্ধ যে সম্পর্কটি সেটা আমরা অ্যাপ্লাই করতে পারি। মোলের সাথে পদার্থের আয়তনের মানে গ্যাসীয় পদার্থের আয়তনের যে পরীক্ষালব্ধ সম্পর্কটি আমরা পাই সেটা হলো এসটিপিতে থাকা কোনো গ্যাসীয় পদার্থের 1 মোল সমান সমান 22,400 ml বা 22.4 লিটার হবে। তার মানে এসটিপিতে থাকা যে কোনো গ্যাসের 1 মোলের আয়তন সবসময় সমান, আর সেটার মান হচ্ছে 22,400 ml বা 22.4 লিটার। এবার এই সম্পর্কটাকে আমরা রেফারেন্স ধরে যদি কোনো গ্যাসীয় পদার্থের এসটিপিতে আয়তন দেয়া থাকে তাহলে আমরা এখান থেকে কত মোল গ্যাস আছে সেটা বের করতে পারবো। যদি কোথাও বলা থাকে এসটিপিতে 44.8 লিটার অক্সিজেন মানে কত মোল অক্সিজেন, সেটা আমরা বের করব কি করে, তাহলে সেটার জন্য আমরা রেফারেন্স হিসেবে ধরে নেব এটাকে।
তার মানে 1 মোল সমান সমান যেহেতু এত লিটার, এই সংখ্যাটাতে যদি আমি এই প্রদত্ত আয়তনকে ভাগ করি তাহলেই আমি অক্সিজেনের মোল সংখ্যা পেয়ে যাব। তাহলে 44.8কে আমাকে ভাগ করতে হবে 22.4 দিয়ে। কখনো কখনো কোশ্চেনে হয়তো ml দিয়ে দেয়া থাকবে, মানে মিলিলিটার দিয়ে, বা কখনো লিটার দিয়ে, সেই অনুযায়ী সূত্রটাকে ব্যবহার করতে হবে। আর যদি কখনো বলা থাকে যে এসটিপিতে 5 মোল বা মোল সংখ্যা, যে কোনো মোল সংখ্যা এত মোল অক্সিজেন বা অন্য কোনো গ্যাস আছে, তাহলে তার আয়তন কত, তখন আমরা সেই মোল সংখ্যাকে এটা দিয়ে গুণ করব বা এটা দিয়ে গুণ করব। আমাদের যে এককে দরকার হবে উত্তরটা, সেই অনুযায়ী আমরা সংখ্যাটাকে বেছে নেব। আজ ক্লাসের প্রথমেই বলেছিলাম যে মোলের সূত্রসমূহ সম্পর্কে আমরা আলোচনা করব, কিন্তু এতক্ষণ ধরে যা আলোচনা করলাম তার মধ্যে আমি সূত্র আকারে কিছুই লিখিনি। তার কারণ সূত্র আকারে লিখলে একটা মুখস্থ করার ব্যাপার চলে আসে, আর মুখস্থ করার ব্যাপার মানে পরীক্ষার সময় বা অঙ্ক করার সময় বা কোশ্চেন সলভ করার সময় সেটা ভুলে যাওয়ারও ব্যাপার থেকে থাকে। তো সেই জন্য আমি সূত্রগুলো কিভাবে আসে বা কিভাবে ডিরাইভ করা হয় সেটা বোঝানোর চেষ্টা করলাম, যাতে যদি সূত্র নাও মনে থাকে তোমরা এই পদ্ধতি ব্যবহার করে, মানে বিষয়টাকে বুঝলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে যখন প্রয়োজন হবে। তাই মোলের সাথে পদার্থের উপাদান কণিকার মানে সম্পর্ক, বা তোমার আয়তনের সাথে সম্পর্ক, বা ভরের সাথে কি সম্পর্ক, সেটা আগে বোঝা দরকার। আর সূত্র আকারে যদি তোমরা চাও তাহলে তোমরা বইতে তো পেয়েই যাবে, কিন্তু সূত্রগুলো কিভাবে এলো এটা বোঝা সবার আগে দরকার। সূত্র মুখস্থ করে সবসময় অ্যাপ্লাই করা যায় না, অনেক সময় ব্যাপারটা গুলিয়ে যেতে পারে বা টেনশনে পড়ে এটা ওটা সেটা হয়ে গেল। তো ব্যাপারটা বোঝা আগে দরকার, সেই জন্য আমি সূত্র আকারে লিখিনি, আমি শুধু ব্যাপারটাকে বোঝালাম যাতে তোমাদের ভালোভাবে মনে থাকে। আজকে এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটি হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। আর যদি তোমাদের কোনো সাজেশন বা কোনো ফিডব্যাক বা কোশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ।